আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা যারা সালাম দিয়েছে সবাইকে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় অধ্যায়ের শেষ ক্লাসে অংশগ্রহণ করেছি। ইনশাআল্লাহ আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো তোমরা যারা লাইভে আছো মনোযোগ দিয়ে খেয়াল করো এবং তোমাদের দ্বিতীয় অধ্যায়ের কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টসে লিখে আমাকে জানাতে পারো। যে কোনো প্রশ্ন আজকে দ্বিতীয় অধ্যায়ের বলতে পারো তোমরা, সেটা সলভ করে ইনশাআল্লাহ আমরা বৃহস্পতিবার আগামী ক্লাস 12টায় ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় অধ্যায়ের নৈবিত্তিক হবে এমসিকিউ উইদাউট অপশনস এন্ড এমসিকিউ উইথ অপশনস। ঠিক প্রথম অধ্যায়ের পরীক্ষাটা যেভাবে হয়েছিল দ্বিতীয় অধ্যায়ের পরীক্ষাটা সেভাবেই হবে ইনশাআল্লাহ। সানি খান বলতেছে বারবার ইন্টারাপ্টেড দেখাচ্ছে। বাকি যারা আছো তোমরা একটু জানাও আমাকে যে বারবার ভিডিও কি ইন্টারাপ্টেড হচ্ছে নাকি শুধু দুই একজনের নেটের কারণে প্রবলেম হচ্ছে। আসলে বৃষ্টির কারণে কয়েক জায়গাতেই নেটের সমস্যা, আমাদের এখানেও হালকা একটু সমস্যা চলছে। তো বাকিরা দুই একজন হচ্ছে যদি একটু বলো যে মোটামুটি ঠিকঠাক আছে চলা যাবে, তাহলে আমি কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। কারণ বৃষ্টির কারণে ওয়াইফাই লাইনগুলোতে সমস্যা হয়ে যায়, এটা তোমরা জানো সবাই। আজকে বৃষ্টি হয়েছে। আচ্ছা, তোমরা বলছো বারবার ইন্টারাপ্টেড হচ্ছে, সো আমি ভিডিওটাকে ওয়াইফাই লাইনটা ক্লোজ করে আমি মোবাইল ডাটা দিয়ে ক্লাস নেওয়া শুরু করলাম। তোমরা এখন দেখতে পারো যে মোবাইল ডাটা দিয়ে ক্লাস দিচ্ছি, এখন ঠিকঠাক চলে কিনা। আচ্ছা, আমি ওয়াইফাই লাইনটা ডিসকানেক্টেড করে এখন মোবাইল ডাটা দিয়ে ক্লাসে আমি জয়েন করলাম। তো তোমরা আমাকে জানাতে পারো যে এখন মোটামুটি ঠিকঠাক আছে কিনা, কারণ মোবাইল ডাটাতে সম্ভবত বাফারিংটা একটু কম করবে। আচ্ছা, তাহলে মনোযোগ দেন সবাই। মোটামুটি এখন হচ্ছে ক্লাসটা নেই আমি, কোনো সমস্যা হলে কমেন্টসে জানাবেন দয়া করে। আমরা কয়েকটা বিষয়ের সংজ্ঞা শিখবো আজকে, 4টা বিষয়ের সংজ্ঞা শিখবো। কোষ কাকে বলে, টিস্যু কাকে বলে, অঙ্গ কাকে বলে, তন্ত্র কাকে বলে, এগুলো জানবো আমরা। তোমরা জানো কোষের ইংলিশ হচ্ছে সেল, টিস্যুর ইংলিশ হচ্ছে টিস্যু, অঙ্গের ইংলিশ হচ্ছে অর্গান, আর তন্ত্রের ইংলিশ হচ্ছে সিস্টেম। এই সবগুলো মিলে আমাদের দেহ বা বডি গঠিত হয়, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের দেহের ক্ষুদ্রতম একক হচ্ছে কোষ। তাহলে যেটা বলছিলাম, কোষ হচ্ছে জীবদেহের গঠন আর কাজের একক। একটা জীবদেহের মধ্যে কোষটাই হচ্ছে তার ক্ষুদ্রতম একক এবং এটাই আমাদের জীবদেহ গঠিত হয়েছে। কেমিস্ট্রিতে যেরকম করেছো অণু পরমাণু মিলে হচ্ছে একটা পদার্থ গঠিত হয়, ঠিক আমি তোমাকে বলতে চাই কোষ মিলে একটা জীবদেহ গঠিত হয়। তাহলে কোষ হচ্ছে জীবদেহের গঠন আর কাজের একক। এরকম কিছু কোষ যদি একটা জায়গায় অবস্থান করে একটা নির্দিষ্ট কাজ করে, কোষগুলা মিললে, কিছু কোষ মিলে একটা কাজ করলে তাদেরকে বলা হয় টিস্যু। কিছু কোষ মিলে একটা কাজ করলে তাকে বলা হচ্ছে টিস্যু। যেমন তোমরা এখানে কয়েকটা ছেলে মেয়ে একসাথে মিলে একটা কাজ করছো, যেটা হচ্ছে ক্লাস করছো, বায়োলজি ক্লাস, এবং একই অনলাইন গ্রুপে তোমরা জয়েন আছো, তো তোমাদের এই দলটাকে বলা যেতে পারে টিস্যু। তাহলে কোষ হচ্ছে জীবদেহের গঠন আর কাজের একক। অনেকগুলো কোষ যখন একত্রে মিলিত হয়ে কোনো একটা নির্দিষ্ট কাজ করে, তখন কোষগুলোর এই সমষ্টিকে টিস্যু বলা যেতে পারে। আবার অনেকগুলো টিস্যু মিলে যখন একটা নির্দিষ্ট কাজ করে, তখন তাদেরকে অর্গান বলবে। অনেকগুলো অঙ্গ মিলে যখন একটা নির্দিষ্ট কাজ করবে, তখন তাকে তন্ত্র বা সিস্টেম বলবে। খুব ইজি। অনেকগুলো কোষ মিলে টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র। তাহলে আমাদের দেহে অনেক সেল আছে, যেমন চোখের অনেকগুলো কোষ মিলে চোখের কিছু টিস্যু তৈরি করেছে। চোখের টিস্যুগুলো মিলে চোখের অঙ্গ, চোখ বানিয়ে ফেলেছে। দেখার জন্য চোখের সাথে অনেক কিছু জোড়া লাগানো থাকে, সবগুলো মিলে হচ্ছে একটা তন্ত্র গঠিত হয়েছে। তাহলে আমি তোমাকে বলতে চাই, যেমন আমাদের মুখ, গলা, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, নাড়িভুঁড়ি, দেখো এটা হচ্ছে একটা পরিপাক তন্ত্র। এখানে ধরো গলা, তারপরে পাকস্থলী, মুখের অংশগুলো, এগুলো তৈরি হয়েছে অসংখ্য কোষের সমন্বয়ে। কোষগুলা মিলে এক একটা টিস্যু বানিয়েছে। তারপর টিস্যুগুলা মিলিত হয়ে হচ্ছে পুরো বডির, টিস্যুগুলা মিলিত হয়ে কিছু অঙ্গ বানিয়েছে। যেমন মুখে তৈরি করেছে হচ্ছে জিহ্বা, তারপরে হচ্ছে গলা আছে, অন্ননালী আছে, পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, এগুলো আছে। আর এই অঙ্গগুলো সবগুলা মিলে একটা তন্ত্র বানিয়েছে, পরিপাক তন্ত্র। যেমন মুখ, পাকস্থলী, যেমন মুখ, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র সব মিলে আমাদের একটাই স্পেশাল তন্ত্র, সেটা হচ্ছে পরিপাক তন্ত্র, যেটা দিয়ে খাদ্য পরিপাক হবে। এরকম ভাবে অনেকগুলো অঙ্গ মিলে একটা নির্দিষ্ট কাজ করে, যখন তাদেরকে বলা যায় তন্ত্র। তাহলে আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের দেহ গঠনের একক হচ্ছে কোষ। অনেকগুলো কোষ মিলে নির্দিষ্ট কাজ করলে টিস্যু, অনেকগুলো টিস্যু মিলে নির্দিষ্ট কাজ করলে অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে নির্দিষ্ট কাজ করলে তন্ত্র। এভাবে আমাদের দেহ গঠিত হচ্ছে। তাহলে কোষ হচ্ছে জীবদের গঠন আর কাজের একক। এক বা একাধিক এরকম অনেকগুলো কোষ মিলে একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করে একই কাজে নিয়োজিত থাকলে তাকে টিস্যু। এরকম অনেকগুলো টিস্যু মিলে একটা নির্দিষ্ট কাজ করলে তখন তাকে অঙ্গ।
অঙ্কগুলো মিলে নির্দিষ্ট কাজ করতে সক্ষম হলে তখন তাকে বলা হচ্ছে তন্ত্র বা সিস্টেম। তোমরা যারা লাইভে আমার সাথে এখন জয়েন করেছো তোমরা আমাকে দয়া করে কমেন্টস করে জানিয়ে দাও যে তোমাদের এই কোষ টিস্যু অঙ্কতন্ত্র এগুলো বিষয়গুলো ক্লিয়ার হয়েছে কিনা। তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেলে আমি নেক্সট টপিকে চলে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে কাজী সুরাইয়া, ইয়াসমিন সুরাইয়া, কাদের, মাশফিয়া করিম, মোহনী, মিফতাহুল আফনান বলছে ওদের ক্লিয়ার হয়েছে, ধন্যবাদ তোমাদেরকে। তো আসো আমরা নেক্সট টপিকসে যাই। তোমরা সবাই বইতে 39 পৃষ্ঠা খুলে বসো, বইতে 39 পৃষ্ঠা খুলে বসো সবাই। দেখো গত ক্লাসে আমরা এই 39 পৃষ্ঠার স্নায়ু টিস্যু নিয়ে কথা বলেছিলাম। আজকে স্নায়ু টিস্যুর কিছু বিষয় নিয়ে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন সবাই। স্নায়ু টিস্যু যে বিষয়গুলো ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে, প্রথমে যে লাইনগুলো দেয়া আছে একটু বোঝার চেষ্টা করবেন। স্নায়ু টিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে, স্নায়ু টিস্যু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্ক তাতে সাড়া দেয়। যেমন তোমার আজকে ঠান্ডা লাগছে, স্নায়ু টিস্যুগুলো উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে নিয়ে যাবে, মস্তিষ্ক বুঝতে পারবে যে ঠান্ডা লেগেছে, তারপরে এই স্মৃতিটা সংরক্ষণ করবে। কিভাবে স্মৃতিটা সংরক্ষণ করবে? তুমি আম্মুকে যে বলবে আম্মু আমার তো অনেক ঠান্ডা লাগে, আমি কি করব? আম্মু বলবে যে ঠান্ডা লাগলে একটু হচ্ছে গরম কাপড় পরতে হয়, তুমি একটু মোটা কাপড় পরো। তখন তোমার এই স্মৃতিটা মাথার মধ্যে সেট আপ হয়ে যাবে যে আম্মু আমাকে ঠান্ডা লাগলে একটু মোটা কাপড় পরতে বলেছিল। এটা মনে থাকবে তোমার সারা জীবন। এটা তোমার আম্মু তোমাকে বলেছিল, তুমি তোমার ফ্রেন্ডকে বলবা, তুমি তোমার ফ্রেন্ড তার ফ্রেন্ডকে বলবে। এভাবে হচ্ছে দেখা যাবে যে সবাই এই তথ্যটা জেনে যাবে যে হ্যাঁ জানো ঠান্ডা লাগবে না গরম কাপড় পরতে হয়, এটা আম্মু বলেছে। এই স্মৃতিটা আমার ব্রেনের মধ্যে গেঁথে গেছে। এভাবে স্মৃতি সংরক্ষণ করে এবং করার পরে নির্দিষ্ট একটা কাজ করার জন্য আমাদের দেহের জন্য সমন্বয় করে এভাবে। তাহলে যেটা বলছিলাম যে আমাদের দেহের বিভিন্ন কাজের ব্যালেন্স করার জন্য এভাবে আমরা বিভিন্ন স্নায়ু টিস্যুর সাহায্যে আমাদের বডিতে ব্যালেন্সের কাজ করে থাকি। এখানে 39 পৃষ্ঠা লাস্ট যে প্যারাটা খুবই ইম্পর্টেন্ট, 39 পৃষ্ঠার শেষ প্যারাটা খুবই ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে দেখবা। অনেকের মধ্যে একটা প্রচলিত ধারণা আছে যে আমাদের মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করতে পারি। এই কথাটা একদমই ভুল। বিজ্ঞানীরা আগে ভাব ধরে বলতো আরে আমার মস্তিষ্কের আমি 10% ব্যবহার করেছি। অনেক বিজ্ঞানী ভাব ধরে বলতো আমি তো আমার মস্তিষ্কের 7 ভাগ ব্যবহার করেছি মাত্র। অনেক বিজ্ঞানী ভাব ধরে বলতো আমি তো আমার মস্তিষ্কের 6 ভাগ ব্যবহার করেছি মাত্র। এই ধরনের ভাব মারা কথা, এগুলা হচ্ছে ভুল, মিথ্যা কথা ছিল। প্রকৃতপক্ষে স্বাভাবিক মানুষ বা অন্য প্রাণী তার মস্তিষ্কে 100% ব্যবহার করে। তুমি তোমার মস্তিষ্কে 100% ব্যবহার করছো। হ্যাঁ এটা ঠিক যে একই সাথে মস্তিষ্কের সকল অংশ সমানভাবে কাজ করে না। যেমন এখন যে অংশগুলো কাজ করতেছে একটু পরে সেই অংশগুলো কাজ করবে না। তো মস্তিষ্কের সবগুলো অংশ কখনো আমরা একসাথে ব্যবহার করতে পারি না। কিন্তু এটা ঠিক নয় যে বিজ্ঞানীরা ভাব ধরে বলবে আমি তো বড় বিজ্ঞানী, আমার মস্তিষ্কের 10 ভাগও ব্যবহার করি নাই, তাতে এই দুনিয়া উল্টায় ফেলছি আমি। আরেকজন বলে আমি তো বিরাট বিজ্ঞানী, আমি তো 7 ভাগ ব্যবহার করেই হচ্ছে বিশাল বিশাল সূত্র আবিষ্কার করে ফেলেছি। মিথ্যা কথা এগুলা। এমনটা মানে এটা একদমই ঠিক নয় যে মস্তিষ্কের মাত্র 10 ভাগ ব্যবহার করেছে তার সারা জীবনে। আমরা মস্তিষ্কে 100 ভাগই ব্যবহার করি। তবে এটা ঠিক যে মস্তিষ্কের 10% বেশি একসাথে ব্যবহার করা যায় না। যেমন এখন একটা বায়োলজি ক্লাস করতেছো, এখন তোমাদের মস্তিষ্কের যে সেলগুলা কাজ করতেছে সেটা 10% কাজ করতেছে মাত্র, টোটাল 100% এখন লাগতেছে না। তবে এখন যে সেলগুলা কাজ করতেছে, হয়তো একটু পরে তুমি ক্রিকেট খেলতে রাস্তায় নেমে গেলা, একটা মেয়ে তুমি হচ্ছে একটু পরে বাসার মধ্যে দেখা গেল যে আম্মুকে বাসার কাজে একটু হেল্প করতেছে, আম্মু একটা ভালো রেসিপি বানাচ্ছে, সেটাতে তুমি মাকে হেল্প করছো। তখন তোমার এই যে ক্লাস করার সময় যে সেলগুলো কাজ করতেছিল তখন এই সেলগুলো কাজ করবে না, তখন নতুন কোনো সেল কাজ করবে। এর মানে তখন কাজ করছে অন্য সেল, এখন কাজ করবে অন্য সেল। এভাবে তোমার বডির 100% ব্যবহৃত হবে, তোমার ব্রেনের 100% ব্যবহার হবে। তুমি ওই বিজ্ঞানীদের মতো ভাব ধরা এই মিথ্যা কথা আর বইলো না যে আমি আমার মস্তিষ্কের 10 ভাগও ব্যবহার করি না। জানলো কিভাবে? মিথ্যা কথা এগুলো। এরকম কোনো সীমা আমাদের নাই, এরকম কোনো সীমা আরোপিত হওয়ার কোনো কারণও নাই। আচ্ছা, এই টপিকসটা বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও, তাহলে আমি নেক্সট আরো কিছু টপিকস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে এই লেখাটা তোমাদের কমপ্লিট হয়েছে কিনা সেটা জানাবা। আর সুরাইয়া কাদের প্রশ্ন করছে যে বৃহস্পতিবার পরীক্ষা নিয়ে বৃহস্পতিবার কি আমি সলভ করিয়ে দিব কিনা। না, বৃহস্পতিবার পরীক্ষা নিলে বৃহস্পতিবার আর সলভ করানো সম্ভব হচ্ছে না। আমরা বৃহস্পতিবার আমাদের সলভ ক্লাস করানো সম্ভব হচ্ছে না। আমরা বৃহস্পতিবার শুধু পরীক্ষা নিব, বৃহস্পতিবার শুধু পরীক্ষা থাকবে। এবং তোমাদের পরীক্ষা হচ্ছে বায়োলজি পরীক্ষা 9 তারিখ বুধবার, বায়োলজি পরীক্ষা হবে 9 তারিখ বুধবার। তো তার আগে যে কোনো একদিন রাতে আমি নোটিশ দিয়ে আসবো, রাতে 9:30টায়। বায়োলজি পরীক্ষার আগের রাতেই, খুব সম্ভবত বায়োলজি পরীক্ষার আগের রাতে, যেমন বায়োলজি পরীক্ষা 9 তারিখ বুধবার যদি হয়, তাহলে আমি তোমাদের 9 তারিখ বুধবার যদি হয় তাহলে 8 তারিখ আমি তোমাদের যেহেতু পরীক্ষা 5:30 পর্যন্ত,
তো 5:30টার পরে দেখা যায় হচ্ছে লাইভে আসতে গেলে আমার আসতে হবে রাত 9:30টায়। তো রাত 9:30টায় এসে 9:30 থেকে 10:30 11:30 মানে 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টায় আমি প্রশ্নগুলো সলভ করিয়ে দেবো ইনশাআল্লাহ। আশা করছি সুরাইয়া কাদের তোমার কোশ্চেনের অ্যান্সার পেয়েছো। আচ্ছা, এবার মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমরা আলোচনা করছি যে অঙ্গ কি আছে আমাদের দেহে। কিছু অঙ্গ আছে বাইরে থেকে দেখা যায়, আর কিছু অঙ্গ আছে বাইরে থেকে দেখা যায় না। যেগুলো বাইরে থাকে সেগুলো বাহ্যিক অঙ্গ, আর যেগুলো হচ্ছে ভেতরে থাকে সেগুলো হচ্ছে অন্তঃঅঙ্গ। জীবদের বাহ্যিক অঙ্গ সম্বন্ধে জীববিজ্ঞানের যে শাখায় বিশদ আলোচনা করা হয়। বাহ্যিক অঙ্গ কি? বাইরে থেকে তুমি আমার কি দেখো? তুমি আমার চোখটা দেখতে পাচ্ছ না বাইরে থেকে? তুমি আমার কানটা দেখতে পাচ্ছ না? তুমি আমার নাক, হাত, পা, মাথা সবই দেখতে পাচ্ছ। এগুলো বাহ্যিক অঙ্গ। এখন তোমাকে যদি বলি আমার পাকস্থলীটা একটু দেখো, তুমি কি পাকস্থলীটা দেখতে পাবো? বলো। পাকস্থলী তো চামড়ার ভিতরে একদম হচ্ছে আল্লাহ হচ্ছে সেটআপ করে ওটাকে সুন্দরভাবে ভিতরে রেখে দিয়েছে। পাকস্থলী দেখতে পারবা না। আমার ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, ডিউডেনাম, মলাশয়, হৃৎপিণ্ড, যকৃৎ, অগ্ন্যাশয় এগুলো কিছুই বাইরে থেকে দেখা যায় না। এগুলো সব হচ্ছে দেহের ভিতরের অঙ্গ। এখানে হিয়া দিয়া বলছে যে পরীক্ষা কয়টায়? পরীক্ষা জাস্ট 12টায় শুরু হবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার জাস্ট 12টায় পরীক্ষা শুরু হবে ইনশাআল্লাহ। আচ্ছা, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আমরা বাহ্যিক অঙ্গ আর অভ্যন্তরীণ অঙ্গ, দুই ধরনের অঙ্গ। অঙ্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বাহ্যিক অঙ্গ সংস্থান এক্সটার্নাল মরফোলজি, অন্ত অঙ্গ সংস্থান ইন্টারনাল মরফোলজি। বাহ্যিক অঙ্গ সংস্থান, দেহের বাহ্যিক অঙ্গগুলো হচ্ছে চোখ, নাক, কান, হাত, পা, মাথা এগুলো। তাহলে জীবদের বাহ্যিক অঙ্গ সম্বন্ধে জীববিজ্ঞানের যে শাখায় বিশদভাবে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে বাহ্যিক অঙ্গ সংস্থান এক্সটার্নাল মরফোলজি। আর জীবদের ভেতরের অঙ্গ সম্বন্ধে, অর্থাৎ দেহের ভিতরের অঙ্গগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে অন্তঃঅঙ্গ সংস্থান বা ইন্টারনাল মরফোলজি বা অ্যানাটমি। পাকস্থলী, ডিউডেনাম, ইলিয়াম, মলাশয়, হৃৎপিণ্ড, যকৃৎ, অগ্ন্যাশয়, প্লীহা, ফুসফুস, বৃক্ক, শুক্রাশয়, ডিম্বাশয় সবগুলো দেহের ভিতরে থাকে। এগুলো অন্তঃঅঙ্গ। বাইরের অঙ্গ বাহ্যিক অঙ্গ এক্সটার্নাল মরফোলজি, ভিতরের অঙ্গ অন্তঃঅঙ্গ ইন্টারনাল মরফোলজি। প্রাণীদের কতগুলো অঙ্গের সমন্বয়ে বিভিন্ন তন্ত্র গঠিত হয়। প্রাণীদের কতগুলো অঙ্গের সমন্বয়ে বিভিন্ন তন্ত্র গঠিত হচ্ছে বা সিস্টেম গঠিত হচ্ছে। যেমন মুখ, গলা, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র এগুলো সব মিলে পরিপাকতন্ত্র বানিয়েছে। এরকম অনেক তন্ত্র মিলে অনেকগুলো অঙ্গ মিলে তন্ত্র গঠিত হয়েছে, যেটা নিয়ে কথা বলতে চাই এখন। আচ্ছা, এবার আমরা তন্ত্র নিয়ে আলোচনা শুরু করি। সবাই বইতে 40 পৃষ্ঠা খুলে বসো। 40 পৃষ্ঠা খুলে বসো। 40 পৃষ্ঠার পরিপাকতন্ত্র নিয়ে কথা বলতে চাই, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 40 পৃষ্ঠার পরিপাকতন্ত্র নিয়ে কথা বলতে চাই, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম, এই পরিপাকতন্ত্রের কি কি অঙ্গ নিয়ে গঠিত এমসিকিউতে আসতে পারে। পরিপাকতন্ত্রের কি কি অংশ রয়েছে সেটা এমসিকিউতে আসতে পারে। আর পরিপাকতন্ত্রের সংজ্ঞা আসতে পারে। পরিপাকতন্ত্রের সংজ্ঞাটা আমি বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। পরিপাকতন্ত্র মানে কি? যেটাতে খাদ্য পরিপাক হয়। পরিপাকতন্ত্র মানে যেখানে খাদ্য পরিপাক হয়। তো সংজ্ঞাটা কিভাবে বলবো দেখো, দুইটা লাইন মিলাবো। প্রথম দুইটা লাইন মিলাবো। যে তন্ত্র খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ এবং অপাচ্য খাদ্যাংশ নিষ্কাশনের সাথে জড়িত এবং যা পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থির সমন্বয়ে গঠিত তাকে বলা হচ্ছে পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে আরেকবার বলছি, যে তন্ত্র খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, অপাচ্য খাদ্য নিষ্কাশনের সাথে জড়িত এবং যা পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থির সমন্বয়ে গঠিত তাকে বলা হচ্ছে পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। অথবা কেউ চাইলে সংজ্ঞাটাকে এভাবেও দিতে পারো, পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থির সমন্বয়ে গঠিত যে তন্ত্রটি খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, অপাচ্য খাদ্যাংশ নিষ্কাশনের সাথে জড়িত তাকে বলা হচ্ছে পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। তো সংজ্ঞাটা তোমরা এভাবে দিতে পারো, পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থির সমন্বয়ে গঠিত যে তন্ত্রটি খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ এবং অপাচ্য খাদ্য নিষ্কাশনের সাথে জড়িত তাকে বলা হচ্ছে পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। পরিপাকতন্ত্রের সংজ্ঞাটা বলার পরে এবার বলতে চাই শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেমের সংজ্ঞা। শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেমের সংজ্ঞাটা বলা যেতে পারে, শ্বসনতন্ত্র নিয়ে কথা বলতে চাই। শ্বসনতন্ত্রে তোমরা জানো নাক, গলা, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, অ্যালভিওলাস, একজোড়া ফুসফুস রয়েছে শ্বসনতন্ত্রে। এখন তোমরা বলতে পারো এগুলো সবগুলোর ব্যাখ্যা দেন। এগুলো সবগুলোর ব্যাখ্যা ইনশাআল্লাহ সপ্তম অধ্যায়ে যেয়ে দিব। তুমি হচ্ছে বলতে চাও যে শ্বসনতন্ত্রের হচ্ছে নাসারন্ধ্র, গলবিল, ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল এগুলো সব নিয়ে গঠিত, বুঝছি, মুখস্থ করছি, কিন্তু হচ্ছে বুঝাই দেন এগুলো সবগুলো। হ্যাঁ, ইনশাআল্লাহ বুঝিয়ে দিব, এগুলো বুঝিয়ে দিব আমি সপ্তম অধ্যায়ে। তো এখন মন খারাপ করবা না তোমরা একদম, যে এগুলো হচ্ছে না পড়িয়ে চলে যাচ্ছি সেটা নয়। এগুলো এখন যদি বোঝাতে চাই তাহলে সপ্তম অধ্যায় পুরাটা পড়াতে হবে, সেটাতে হচ্ছে আসলে এখন সম্ভব নয়। তো তোমরা মন খারাপ করবা না, এগুলো প্রত্যেকটা টপিকস আমি ধরে ধরে বোঝাবো ইনশাআল্লাহ সপ্তম অধ্যায়ে। তো তোমাদের এখন সংজ্ঞাটা আমি বলে দিই, শ্বসনতন্ত্র কাকে বলে। শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে ফুসফুস, এটা মনে রাখো। শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে একজোড়া ফুসফুস। তো সংজ্ঞাটা বলছি, একজোড়া ফুসফুস এর সমন্বয়ে গঠিত যে তন্ত্র, একজোড়া ফুসফুস এর সমন্বয়ে গঠিত যে তন্ত্র পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন মানুষের দেহে সঞ্চিত পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাহায্যে মানুষের দেহের সঞ্চিত
খাদ্য থেকে জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে, শক্তি উৎপাদনের সেই তন্ত্রটাকে বলা হচ্ছে শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। তো সংজ্ঞাটা আরেকবার বলি, খেয়াল করো তোমরা। একজোড়া ফুসফুস এর সমন্বয়ে গঠিত যে তন্ত্রটি পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাহায্যে মানুষের দেহে সঞ্চিত খাদ্য থেকে জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে তাকে বলা হচ্ছে শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেম। আচ্ছা, এখানে হিয়া দিয়া বলছে যে ডাইজেস্টিভ সিস্টেমের সংজ্ঞাটা আরেকবার বলার জন্য। তো ডাইজেস্টিভ সিস্টেমের সংজ্ঞাটা আমি আরেকবার বলে দিচ্ছি যে ডাইজেস্টিভ সিস্টেম বা পরিপাকতন্ত্রের সংজ্ঞাটা হতে পারে এরকম যে পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থির সমন্বয়ে গঠিত যে তন্ত্র খাদ্য গ্রহণ, খাদ্য পরিপাক, শোষণ, অপাচ্য খাদ্য নিষ্কাশনের সাথে জড়িত তাকে বলা হচ্ছে পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। আরেকবার, পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থির সমন্বয়ে গঠিত যে তন্ত্রটি খাদ্য গ্রহণ, খাদ্য পরিপাক, শোষণ, অপাচ্য খাদ্য নিষ্কাশনের সাথে জড়িত তাকে বলা হচ্ছে পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। আশা করি বুঝতে পেরেছো। শ্বসনতন্ত্রের সংজ্ঞাটা যেটা বলছিলাম, একজোড়া ফুসফুস এর সমন্বয়ে গঠিত যে তন্ত্রটি পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাহায্যে মানুষের দেহে সঞ্চিত খাদ্য থেকে জারণ প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করে তাকে বলা হচ্ছে শ্বসনতন্ত্র। রেসপিরেটরি সিস্টেমের সংজ্ঞাটা বলতে বলছে সুরাইয়া কাদের। দেখো আমি বলছি কিন্তু সংজ্ঞাটা একটু বুঝে নাও তোমরা। একজোড়া ফুসফুসের সমন্বয়ে গঠিত, একজোড়া ফুসফুসের সমন্বয়ে গঠিত যে তন্ত্রটি, একজোড়া ফুসফুসের সমন্বয়ে গঠিত যে তন্ত্রটি পরিবেশ থেকে গৃহীত অক্সিজেনের সাহায্যে মানুষের দেহে সঞ্চিত খাদ্যগুলোকে জারণ প্রক্রিয়া শক্তি উৎপাদন করে তাকে বলা হচ্ছে শ্বসনতন্ত্র। আচ্ছা, এখানে অনেকেই বলছো যে তোমাদের একদিনে 2টা করে এক্সাম, তাই হচ্ছে একটু কষ্ট হয়ে যাচ্ছে হয়তো এই ক্লাসটা করতে। তাহলে ঠিক আছে, আমি অত বেশি ক্লাস নিব না, ঘন্টাখালিক ক্লাস নিব এবং সলভ ক্লাসটা দরকার হয় দ্রুতই হচ্ছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মন খারাপ করার কিছু নেই, যাদের হচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য অবশ্যই আমি তাহলে বেশি বার্ডেন নিব না। আমি তাহলে তোমাদের পরীক্ষার আগের দিন রাতে হয়তো 1 ঘন্টার জন্য লাইভে আসব, শুধুমাত্র তোমাদের কোনো বিশেষ কোশ্চেন আছে কিনা সেটা বলার জন্য। আর যে সলভ ক্লাসের ভিডিওটা ইনশাল্লাহ আমি বৃহস্পতিবার পরীক্ষা নিলে বৃহস্পতিবার রাতের মধ্যেই সলভ ক্লাসটা আমি তোমাদের করিয়ে দিব ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাদের তথ্যের জন্য, অবশ্যই হচ্ছে তোমাদের কথার গুরুত্ব দিচ্ছি আমি। আচ্ছা, সলভ ক্লাস নিয়ে পরে কথা বলবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তোমাদের হচ্ছে যে সমস্যাটা যে হচ্ছে পরীক্ষার আগের রাতে 2 ঘন্টা ক্লাস নিলে আসলে পড়াশোনার জন্য ডিস্টারবেন্স হয়ে যায়, সেটা আমি বুঝি। ঠিক আছে, ইনশাল্লাহ তোমাদের কষ্ট দিব না। পরীক্ষার আগের রাতে হয়তো ঘন্টাখানিকের জন্য আসবো, কারো বিশেষ কোনো কোশ্চেন থাকলে সেটা সলভ করানোর জন্য। আর সলভ শিটটা আমি পরীক্ষা যেই দিন নিব, বৃহস্পতিবার পরীক্ষা নিব, তো বৃহস্পতিবার হচ্ছে রাতের মধ্যে সলভ শিটটা আমি দিয়ে দিব। তো এতে তোমাদের কি উপকার হবে, সলভ শিটটা পুরোটা হচ্ছে শুক্রবার রাতেই পড়ে ফেলতে পারো তুমি। সলভ শিটটা হচ্ছে তুমি দেখে ফেললা, বা সলভ শিটটা বৃহস্পতিবার আমি দিয়ে দিলে বৃহস্পতিবার রাতেই তুমি পড়ে ফেলতে পারলা সলভ শিটটা। তো পরীক্ষা যেটা নিব সলভ শিটটা আমি রাতেই দিয়ে দিব গ্রুপে। আর সলভ শিট দিয়ে দিলে প্রশ্ন সলভ করানোর জন্য দেখা যায় যে বেশি আমাদের কষ্ট হবে না তখন আর। তো আশা করছি তোমরা এটাতে উপকৃত হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা 2টা সংজ্ঞা বলছিলাম একটু আগে, একটা হচ্ছে পরিপাকতন্ত্র, একটা হচ্ছে শ্বসনতন্ত্র। এবার স্নায়ুতন্ত্রের সংজ্ঞা বলছি। স্নায়ুতন্ত্রের সংজ্ঞা মনোযোগ দিয়ে খেয়াল করবেন। স্নায়ুতন্ত্রের সংজ্ঞা বলছি, যেটা হচ্ছে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড। সুরাইয়া কাদের বলছে শুক্রবার হচ্ছে সলভ ক্লাস নেওয়া যাবে কিনা, আমি দেখছি যদি সম্ভব হয় অবশ্যই নিব। আসলে ব্যস্ততা তো আমাদেরও থাকে, তো শুক্রবার পারবো কিনা আমি বলতে পারছি না এখন, তো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখি আমি পারি কিনা। এখন কিছু বলতে পারছি না, কারণ হচ্ছে অনেক কাজ বাকি আছে, তো এগুলো দেখি গুছিয়ে উঠতে পারি কিনা। স্নায়ুতন্ত্র বা নার্ভ সিস্টেম, স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম, এটার সংজ্ঞা বলছি, মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের সমন্বয়ে গঠিত যে তন্ত্রটি, মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের সমন্বয়ে গঠিত যে তন্ত্রটি, মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের সমন্বয়ে গঠিত যে তন্ত্রটি। কোশ্চেন করবা যে মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড আবার কি জিনিস, তোমরা বলতে পারো মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড কি, মস্তিষ্ক সবাই চিনো, সুষুম্নাকাণ্ড কি এটাও কয়েকজন জানো। তো বিস্তারিত কথা 10ম অধ্যায়ে বলবো ইনশাল্লাহ, এখন মন খারাপ করবা না, এই প্রত্যেকটা জিনিসই আমরা বিস্তারিত বলবো ইনশাল্লাহ। সংজ্ঞাটা খেয়াল করো, মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের সমন্বয়ে গঠিত যে তন্ত্রটি দেহের বাইরে এবং ভিতরের উদ্দীপনা গ্রহণ করে এবং সেই অনুযায়ী উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে বলা হচ্ছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। তাহলে সংজ্ঞাটা দেখো কি বলেছি, মস্তিষ্ক সুষুম্নাকাণ্ডের সমন্বয়ে গঠিত যে তন্ত্রটি দেহের বাইরে এবং ভিতরের উদ্দীপনা গ্রহণ করে এবং সেই অনুযায়ী উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে বলা হচ্ছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। আশা করছি বুঝতে পারছো তোমরা সংজ্ঞাগুলো। তো একটু দেখো, আমরা রেচনতন্ত্র নিয়ে কথা বলছি। রেচনতন্ত্রের সংজ্ঞাটা বলি। রেচনতন্ত্রের সংজ্ঞাটায় তোমরা জানো যে একজোড়া কিডনি বা
বৃক্ক আমাদের রেচনে সাহায্য করে, একজোড়া কিডনি বা বৃক্ক আমাদের রেচনে সাহায্য করে এবং আমাদের দেহে বিপাক ক্রিয়ায়, বিপাক মানে হচ্ছে এখানে শ্বসন মানে হচ্ছে পরিপাক, সবগুলো এক একটা বিপাকীয় প্রক্রিয়া। শরীরে বিপাক প্রক্রিয়ায় অনেক নাইট্রোজেন জাতীয় পদার্থ তৈরি হয় যেটা আমাদের দেহের জন্য ক্ষতিকর, সেটাকে দেহ থেকে বের করে দিতে হয়, এটাকে বলে রেচন। মূত্র তৈরির প্রক্রিয়া হচ্ছে রেচন, মূত্রের মাধ্যমে দেহ থেকে ময়লা, ইউরিয়া, বর্জ্য পদার্থগুলো বের হয়ে যায়, এটাকে রেচন বলে। তো যেটা বলতে যাচ্ছিলাম সংজ্ঞার মধ্যে, যে রেচন প্রক্রিয়া কাকে বলে, বিভিন্ন শারীরবৃত্তীয় বিপাক প্রক্রিয়ার ফলে দেহে নাইট্রোজেন জাতীয় যে সকল বর্জ্য পদার্থ, যে সকল ক্ষতিকর অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো তৈরি হয় তাদেরকে নিষ্কাশন করার প্রক্রিয়াকেই বলা হচ্ছে রেচন প্রক্রিয়া। তো রেচন প্রক্রিয়ার সংজ্ঞা বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করো। রেচন প্রক্রিয়ার সংজ্ঞাটা কি বলছি, যে বিভিন্ন শারীরবৃত্তীয় বিপাক ক্রিয়ার ফলে শরীরে উৎপন্ন নাইট্রোজেন জাতীয় ক্ষতিকর অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন করার প্রক্রিয়াকে বলা হচ্ছে রেচন প্রক্রিয়া। রেচন প্রক্রিয়ার সংজ্ঞা বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। রেচন প্রক্রিয়ার সংজ্ঞাটা হচ্ছে এরকম, তো মনোযোগ দিয়ে খেয়াল করো, যে শারীরবৃত্তীয় বিপাক ক্রিয়ার ফলে শরীরে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন করার পদ্ধতিকে রেচন প্রক্রিয়া বলা হচ্ছে। তো রেচন প্রক্রিয়ার সংজ্ঞাটা শেষবারের মতো, শারীরবৃত্তীয় বিপাক ক্রিয়ার ফলে শরীরে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন করার প্রক্রিয়াকে বলা হচ্ছে রেচন প্রক্রিয়া। রেচন প্রক্রিয়ার সংজ্ঞা বললাম, এখন রেচন তন্ত্রের সংজ্ঞা বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। রেচন তন্ত্রের সংজ্ঞা বলছি, রেচন তন্ত্রের সংজ্ঞা হতে পারে এরকম: একজোড়া বৃক্কের সমন্বয়ে গঠিত যে তন্ত্রটি অপ্রয়োজনীয় ক্ষতিকর নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থগুলোকে নিষ্কাশন করার সাথে জড়িত, অর্থাৎ রেচন প্রক্রিয়া সম্পাদিত হয় যে তন্ত্রের সাহায্যে তাকে বলা হচ্ছে রেচন তন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেম। তা আরেকবার বলছি, একজোড়া বৃক্কের সমন্বয়ে গঠিত যে তন্ত্রটি শরীরের বিপাক ক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন করার সাথে জড়িত, অর্থাৎ রেচন প্রক্রিয়া সম্পাদিত হয় যে তন্ত্রের সাহায্যে তাকে বলা হচ্ছে রেচন তন্ত্র। একজোড়া বৃক্কের সমন্বয়ে গঠিত যে তন্ত্রটি শরীরের বিপাক ক্রিয়ায় উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন করার সাথে জড়িত, অর্থাৎ রেচন প্রক্রিয়া সম্পাদিত হয় যে তন্ত্রের সাহায্যে তাকে বলা হচ্ছে রেচন তন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেম। সুমাইয়া সেতু বলছে সংজ্ঞাটা আরেকবার বলার জন্য, সংজ্ঞাটা আমি আরেকবার বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। রেচনতন্ত্রের সংজ্ঞা বলছি, একজোড়া বৃক্কের সমন্বয়ে গঠিত যে তন্ত্রটি শরীরের রেচনতন্ত্রের সংজ্ঞাটা আরেকবার বলছি, যারা লিখতে পারছো না তারা ক্লাস শেষে ভিডিওটাকে টেনে দেখে নিও। রেচন প্রক্রিয়া সংজ্ঞাটা বলছি, শরীরের শারীরবৃত্তীয় বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন করার পদ্ধতিকে রেচন প্রক্রিয়া বলে। সাথে একজোড়া বৃক্ক অ্যাড করতে পারো। একজোড়া বৃক্কের সমন্বয়ে গঠিত শারীরবৃত্তীয় বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন করার প্রক্রিয়াকে বলে রেচন প্রক্রিয়া। নিষ্কাশন করার প্রক্রিয়াকে বলা হচ্ছে রেচন প্রক্রিয়া। আর রেচন তন্ত্রের সংজ্ঞা হচ্ছে, একজোড়া বৃক্কের সমন্বয়ে গঠিত যে তন্ত্রটি শারীরবৃত্তীয় বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন করার সাথে জড়িত এবং অর্থাৎ রেচন প্রক্রিয়া সম্পাদিত হয় যে তন্ত্রের সাহায্যে তাকে বলা হচ্ছে রেচন তন্ত্র। রিকোয়েস্ট পাঠিয়েছেন মেসেঞ্জারে আমাকে নক দিয়ে একটু জানাই রাখতে বলুন, রাতের বেলা মেসেঞ্জারে আমাকে বলবেন যে আমি নতুন অ্যাড হতে চাই, এরকম বলে বাচ্চাকে একটা মেসেজ দিয়ে রাখবেন। আর অ্যাড করা হবে রাত না ক্লাসে ব্যস্ত, আমি সারাদিন রেকর্ড করা থাকবে, ভিডিও পরে দেখব। তো রেচন প্রক্রিয়া আর তন্ত্রের সংজ্ঞাটা বলছিলাম, একই সংজ্ঞা, আমি তোমাদের একটু ডিফিকাল্টিস হয়ে যাচ্ছে তো সংজ্ঞা দুইটা এক করে দিচ্ছি। দেখো, একজোড়া বৃক্কের সমন্বয়ে গঠিত যে আচ্ছা, রেচন প্রক্রিয়ার সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে রেচন প্রক্রিয়ার সংজ্ঞাটা শারীরবৃত্তীয় বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন করার প্রক্রিয়াকে বা পদ্ধতিকে বলা হচ্ছে রেচন প্রক্রিয়া। রেচন প্রক্রিয়ার সংজ্ঞাটা আরেকবার বলছি, শারীরবৃত্তীয় বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন করার পদ্ধতিকে রেচন প্রক্রিয়া বলে। শারীরবৃত্তীয় বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন করার পদ্ধতিকে রেচন প্রক্রিয়া বলে। এবার রেচন তন্ত্রের সংজ্ঞা, একজোড়া বৃক্কের সমন্বয়ে গঠিত যে তন্ত্রটি শারীরবৃত্তীয় বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলোকে নিষ্কাশন করার সাথে জড়িত, অর্থাৎ রেচন প্রক্রিয়া সম্পাদিত হয় যে তন্ত্রটির সাহায্যে তাকে বলা হচ্ছে
হচ্ছে রেচনতন্ত্র বা এক্সক্রিটরি সিস্টেম। রেচনতন্ত্রের সংজ্ঞাটা আরেকবার বলছি, একজোড়া বৃক্কের সমন্বয়ে গঠিত যে তন্ত্রটি শারীরবৃত্তীয় বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন করার সাথে জড়িত, অর্থাৎ যে তন্ত্রের সাহায্যে রেচন প্রক্রিয়া সম্পাদিত হয় তাকে রেচনতন্ত্র বলে। জননতন্ত্র নিয়ে কথা বলছি। জননতন্ত্র মানে হচ্ছে শুক্রাণু ডিম্বাণু তৈরি হয় যে তন্ত্রের সাহায্যে। মানুষ একলিঙ্গ প্রাণী, অর্থাৎ পুরুষ স্ত্রী আলাদা আলাদা, এবং তারা শুক্রাণু আর ডিম্বাণু তৈরির মাধ্যমে নতুন সন্তান জন্ম দেয়। তো প্রজনন তন্ত্র নিয়ে কথা বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করার সংজ্ঞাটা কি। যে তন্ত্রের সাহায্যে প্রাণী প্রজনন ক্ষমতা অর্জন করে, যে তন্ত্রের সাহায্যে প্রাণী প্রজনন ক্ষমতা অর্জন করে, যে তন্ত্রের সাহায্যে প্রাণী প্রজনন ক্ষমতা অর্জন করে, অর্থাৎ প্রজাতির ধারাকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করার জন্য নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত নতুন প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে শুক্রাণু ডিম্বাণু অর্থাৎ গ্যামেট তৈরি করে, তাকে বলা হচ্ছে জননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম। প্রজননতন্ত্রের সংজ্ঞা বলছি, মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন সবাই। যে তন্ত্র প্রজনন ক্ষমতা অর্জন করে, যে তন্ত্রের সাহায্যে প্রাণী প্রজনন ক্ষমতা অর্জন করে, অর্থাৎ প্রজাতির ধারাকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করার জন্য নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত নতুন প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে গ্যামেট অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু তৈরি করে, তাকে বলা হচ্ছে জননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম। জননতন্ত্রের সংজ্ঞা বলছি, যে তন্ত্রের সাহায্যে প্রাণী প্রজনন ক্ষমতা অর্জন করে, অর্থাৎ প্রজাতির ধারাকে বিলুপ্ত হওয়া থেকে রক্ষা করার জন্য যে তন্ত্র নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত নতুন প্রজন্ম সৃষ্টির লক্ষ্যে গ্যামেট অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু তৈরি করে, তাকে বলা হচ্ছে জননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম। আশা করছি বুঝতে পেরেছো। ত্বকতন্ত্র নিয়ে কথা বলতে চাই। ত্বকতন্ত্র, যে তন্ত্র দেহের বাইরের দিক থেকে দেহকে আচ্ছাদন করে রাখে তাকে বলা হচ্ছে ত্বকতন্ত্র বা ইনটেগুমেন্টারি সিস্টেম। ত্বকতন্ত্রের সংজ্ঞা বলছি, যে তন্ত্র দেহের বাইরের দিক থেকে আচ্ছাদনকারী আবরণী ত্বক বা চামড়া তৈরি করে, তাকে বলা হচ্ছে ত্বকতন্ত্র বা ইনটেগুমেন্টারি সিস্টেম। যে তন্ত্র দেহের বাইরের দিক থেকে আচ্ছাদনকারী আবরণ অর্থাৎ ত্বক বা চামড়া তৈরি করে, তাকে বলা হচ্ছে ত্বকতন্ত্র বা ইনটেগুমেন্টারি সিস্টেম। যে তন্ত্র দেহের বাইরের দিক থেকে আচ্ছাদনকারী আবরণ অর্থাৎ ত্বক বা চামড়া তৈরি করে, তাকে বলা হচ্ছে ত্বকতন্ত্র বা ইনটেগুমেন্টারি সিস্টেম। যারা আমার সাথে লাইভে এখন সংযুক্ত আছো, তোমরা আমাকে দয়া করে কমেন্টস করে জানিয়ে দাও যে তোমাদের এই সংজ্ঞাগুলো সবগুলো ক্লিয়ার হয়েছে কিনা। সুমি চৌধুরী জিজ্ঞেস করছে এক্সাম কবে হবে। আমি বলেছি যে আমাদের এক্সাম বৃহস্পতিবার ঠিক 12টায় শুরু হবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার আমি আর লাইভে আসবো না। বৃহস্পতিবার ঠিক 12টায় আমি পোস্ট সেন্ড করে দিব। বৃহস্পতিবার ঠিক 12টায়, জাস্ট 12টায় আমি এমসিকিউ উইদাউট অপশনের পোস্ট সেন্ড করে দিব। এমসিকিউ উইদাউট অপশন হচ্ছে 12টা 40 পর্যন্ত, আর এমসিকিউ উইথ অপশন হচ্ছে 12টা 40-এ সেন্ড করবে 1টা পর্যন্ত। দেখো, আমি তন্ত্রগুলো নিয়ে আলোচনা করছিলাম। তন্ত্রগুলোর মধ্যে শুধুমাত্র অন্তঃক্ষরা গ্রন্থি তন্ত্রের সংজ্ঞাটা কেন লিখে দিলাম তাহলে বুঝতেই পারছো। এই তন্ত্রগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি তন্ত্র। তাহলে যতগুলো তন্ত্র আছে বইতে তন্ত্র আছে যতগুলো, তাদের মধ্যে শুধুমাত্র কেন এটাকে আমি লিখে দিলাম, তাহলে নিশ্চয়ই বুঝে গিয়েছো যে এটা কতটা ইম্পর্টেন্ট। ভয়ঙ্কর ইম্পর্টেন্ট না হলে এটা লিখতাম না। তাহলে এই ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে আমি কথা বলতে চাই, মনোযোগ দিয়ে খেয়াল করো। অন্তঃক্ষরা গ্রন্থি, আমাদের দেহে দুই ধরনের গ্রন্থি আছে, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। আমাদের দেহে দুই ধরনের গ্রন্থি আছে, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে আমরা আলোচনা করেছি 2য় অধ্যায়ে, বহিঃক্ষরা গ্রন্থি নিয়ে 5ম অধ্যায়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অন্তঃক্ষরা গ্রন্থির নালী নাই, নালীবিহীন। অন্তঃক্ষরা গ্রন্থির নালী নাই, নালীবিহীন। আর বহিঃক্ষরা গ্রন্থি নালীযুক্ত। অন্তঃক্ষরা গ্রন্থির যেহেতু নালী নাই, তাই সে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। অন্তঃক্ষরা গ্রন্থির যেহেতু নালী নাই, রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। আর বহিঃক্ষরা গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থির যেহেতু নালী নাই, তাই রক্তের মাধ্যমে পরিবাহিত হয়। বহিঃক্ষরা গ্রন্থি যেহেতু নালী আছে, তাই নালীর মাধ্যমে পরিবাহিত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত পদার্থের নাম হরমোন। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসের নাম হরমোন। বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রসের নাম হচ্ছে এনজাইম। তাহলে পার্থক্য, অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য। বাচ্চারা মনোযোগ দিয়ে খেয়াল করো, অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য বলছি। অন্তঃক্ষরা গ্রন্থির নালী নাই। আমাদের দেহে দুই ধরনের গ্রন্থি আছে, কিছু গ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি, কিছু গ্রন্থি বহিঃক্ষরা গ্রন্থি। আমাদের দেহে দুই ধরনের গ্রন্থি আছে, কিছু আছে অন্তঃক্ষরা গ্রন্থি, কিছু আছে বহিঃক্ষরা গ্রন্থি। আমাদের দেহে দুই ধরনের গ্রন্থি আছে, কিছু আছে অন্তঃক্ষরা গ্রন্থি, কিছু আছে বহিঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, বহিঃক্ষরা গ্রন্থি এক্সোক্রাইন গ্ল্যান্ড। অন্তঃক্ষরা গ্রন্থি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, বহিঃক্ষরা গ্রন্থি এক্সোক্রাইন গ্ল্যান্ড। অন্তঃক্ষরা গ্রন্থিতে নালী নাই, কোনো নিজস্ব নালী নাই গ্রন্থি। আর বহিঃক্ষরা গ্রন্থির নালী আছে।
অন্তঃক্ষরা গ্রন্থি নালী নাই, বহিঃক্ষরা গ্রন্থি নালী আছে। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় হরমোন, বহিঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় এনজাইম। হরমোনের মধ্যে এনজাইমের মধ্যে কি পার্থক্য আছে এগুলো ডিটেইলস পরবর্তীতে বলবো, এখন শুধু মনোযোগ দিয়ে বুঝো। অন্তঃক্ষরা গ্রন্থি যেহেতু নালী নাই তাই সে রক্তের মাধ্যমে পরিবাহিত হয়, আর বহিঃক্ষরা গ্রন্থি যেহেতু নালী আছে তাই সে নালীর মাধ্যমে পরিবাহিত হয়। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থির সংজ্ঞা কি দাঁড়ালো? প্রাণীদেহে কতগুলো নালীবিহীন গ্রন্থি আছে, যেসব গ্রন্থি থেকে নিঃসৃত রস হরমোন শুধু রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়ে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে। নালীবিহীন সেই গ্রন্থিগুলোর সমন্বয়ে গঠিত তন্ত্রকেই বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র বা এন্ডোক্রাইন সিস্টেম। অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্রের সংজ্ঞা বলছি, প্রাণীদেহে কতগুলো নালীবিহীন গ্রন্থি আছে, যে সকল গ্রন্থি থেকে নিঃসৃত রস হরমোনগুলো শুধুমাত্র রক্তের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়ে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে। নালীবিহীন সেই গ্রন্থিগুলোর সমন্বয়ে গঠিত তন্ত্রকে বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র বা এন্ডোক্রাইন সিস্টেম। যারা আমার সাথে এখন জয়েন করেছো তারা আমাকে দয়া করে কমেন্টস করে জানিয়ে দাও এই সংজ্ঞাটা বুঝতে পেরেছো কিনা। যারা আছো আমার সাথে আমাকে জানিয়ে দাও তোমাদের সবগুলো বিষয় ক্লিয়ার হয়ে গেল কিনা। আচ্ছা, দেখা যাচ্ছে সুমাইয়া সেতু বলেছে ও বুঝতে পেরেছে, সুরাইয়া কাদের বলেছে ও বুঝতে পেরেছে, ধন্যবাদ তোমাদেরকে। কাজী সুরাইয়া, ইয়াসমিন, মহরম আলী ওরা বলছে যে ওরা বুঝতে পেরেছে, ধন্যবাদ তোমাদের সবাইকে। এবার বইতে 42 পৃষ্ঠা অন্তঃক্ষরা গ্রন্থির কয়েকটা উদাহরণ দেয়া আছে। পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, প্যারাথাইরয়েড গ্রন্থি, অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, সুপ্রারেনাল গ্রন্থি। তো এগুলা তোমরা একটু দেখে নিও। এবার অণুবীক্ষণ যন্ত্র নিয়ে পড়াশোনা করবা কিনা। প্রথম কথা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র প্র্যাকটিক্যালের অংশ। অণুবীক্ষণ যন্ত্র প্র্যাকটিক্যালের অংশ, সেটা পরীক্ষায় আসে না সাধারণত। কখনোই অণুবীক্ষণ যন্ত্র পরীক্ষায় আসে নাই এবং কখনো আসবেও না ইনশাআল্লাহ, কারণ এটা হচ্ছে প্র্যাকটিক্যালের অংশ। তাই অণুবীক্ষণ যন্ত্র আমরা আলোচনা করছি না যেহেতু প্র্যাকটিক্যালের অংশ। তবে সংজ্ঞাগুলো আমি বলে দিচ্ছি, সবাই আমার সাথে লিখে নিতে পারো বা হচ্ছে এখন বুঝে নাও, পরবর্তীতে ভিডিওটা রেকর্ড দেখে লিখে নিও। অণুবীক্ষণ যন্ত্রের সংজ্ঞা বলছি, অণুবীক্ষণ যন্ত্রের সংজ্ঞাটা একটু বুঝে নাও তুমি। যে যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্র কোনো বস্তুকে বহুগুণে বড় করে দেখা হয় তাকে বলে অণুবীক্ষণ যন্ত্র। সহজ সংজ্ঞা তো, যে যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্র কোনো বস্তুকে বহুগুণে বড় করে দেখা হয় তাকে বলে অণুবীক্ষণ যন্ত্র। খুব সহজ একটা সংজ্ঞা বলে দিয়েছি, যে যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্র কোনো বস্তুকে বহুগুণে বড় করে দেখা হয় তাকে বলে অণুবীক্ষণ যন্ত্র। গেল অণুবীক্ষণ যন্ত্রের সংজ্ঞা। এবার হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে। এটা সংজ্ঞা নাই বইতে, তাও আমি বানিয়ে বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করো। রুবাইদা আফজাল যেটা বলছে এমসিকিউ আসবে কিনা, অণুবীক্ষণ যন্ত্র থেকে কিচ্ছু আসবে না, এটা এমসিকিউ পার্ট, এটা প্র্যাকটিক্যাল পার্ট। অণুবীক্ষণ যন্ত্র প্র্যাকটিক্যাল পার্ট, এটা থেকে সৃজনশীল এমসিকিউ কিছুই আসবে না। কয়েকটা সংজ্ঞা আমি বলে দিচ্ছি তোমাদের হচ্ছে যাতে কিউরিসিটি দূর হয়। আর অণুবীক্ষণ যন্ত্রের প্র্যাকটিক্যালের শীট, অণুবীক্ষণ যন্ত্র সৃজনশীল কোনো শীট নাই, এটার প্র্যাকটিক্যালের শীট আমি ক্লাস 10ম শ্রেণীতে তোমাদের দিব। 10ম শ্রেণীতে যেই দিন প্র্যাকটিক্যাল মণিপুর স্কুলে ঘোষণা দিবে যে প্র্যাকটিক্যাল খাতা রেডি করো, সেই দিন আমাকে তোমরা জানাবা, তখন আমি অণুবীক্ষণ যন্ত্রের শীটটা দিয়ে দিব। এটা প্র্যাকটিক্যালের জন্য শুধুমাত্র। আচ্ছা, এবার সরল অণুবীক্ষণ যন্ত্রের সংজ্ঞা বলছি। দেখো কি বলছি, অতি ক্ষুদ্র কোনো বস্তুকে বহুগুণে বড় করে দেখার জন্য ব্যবহৃত অণুবীক্ষণ যন্ত্রের, অতি ক্ষুদ্র কোনো বস্তুকে বহুগুণে বড় করে দেখার জন্য ব্যবহৃত যে অণুবীক্ষণ যন্ত্রটির গঠন সরল প্রকৃতির তাকে বলা হয় সরল অণুবীক্ষণ যন্ত্র বা সিম্পল মাইক্রোস্কোপ। সরল অণুবীক্ষণ যন্ত্রের সংজ্ঞাটা বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। অতি ক্ষুদ্র কোনো বস্তুকে বহুগুণে বড় করে দেখার জন্য ব্যবহৃত যে অণুবীক্ষণ যন্ত্রটির গঠন খুবই সরল প্রকৃতির তাকে বলা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র বা সিম্পল মাইক্রোস্কোপ। এখানে হিয়া দিয়া বলছে অণুবীক্ষণ যন্ত্রের সংজ্ঞাটা আরেকবার বলার জন্য। অণুবীক্ষণ যন্ত্রের সংজ্ঞাটা হচ্ছে এখানে লেখা আছে, তুমি হচ্ছে একটু মনোযোগ দিলেই তো বুঝতে পারো। যে যন্ত্রের সাহায্যে প্রতিটি ক্ষুদ্র অতি ক্ষুদ্র কোনো বস্তুকে বহুগুণে বড় করে দেখা হয় তাকে বলা হয় অণুবীক্ষণ যন্ত্র। 3বার করে বলছি একটা সংজ্ঞা, তারপরে তোমরা কেন বুঝতে পারো না। এখানে যে যন্ত্রের সাহায্যে অতি ক্ষুদ্র কোনো বস্তুকে বহুগুণে বড় করে দেখা যায় তাকে বলা হয় অণুবীক্ষণ যন্ত্র। আর সরল অণুবীক্ষণ যন্ত্রের সংজ্ঞাটা বলছি, অতি ক্ষুদ্র কোনো বস্তুকে বহুগুণে বড় করে দেখার জন্য ব্যবহৃত যে অণুবীক্ষণ যন্ত্রের গঠন সরল প্রকৃতির তাকে বলা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র বা সিম্পল মাইক্রোস্কোপ। যারা জ্ঞানী আছো তারা কিন্তু যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের সংজ্ঞা তোমরা নিজেরাই বানিয়ে ফেলেছো। এখনই কি হবে সংজ্ঞাটা, অতি ক্ষুদ্র কোনো বস্তুকে বহুগুণে বড় করে দেখার জন্য ব্যবহৃত যে অণুবীক্ষণ যন্ত্রের গঠন জটিল প্রকৃতির, তাকে বলা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ কাকে বলে, অতি ক্ষুদ্র কোনো বস্তুকে বহুগুণে বড় করে দেখার জন্য ব্যবহৃত যে
অনুবীক্ষণ যন্ত্রের অতি ক্ষুদ্র কোনো বস্তুকে বহুগুণে বড় করে দেখার জন্য ব্যবহৃত যে অনুবীক্ষণ যন্ত্রটির গঠন অত্যন্ত জটিল প্রকৃতির তাকে বলা হচ্ছে যৌগিক অনুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবার সরল আর যৌগিক অনুবীক্ষণ যন্ত্র পড়ার পরে আমরা শিখব আলোক অনুবীক্ষণ যন্ত্র আর ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সংজ্ঞা। আলোক অনুবীক্ষণ যন্ত্র আর ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সংজ্ঞা মনোযোগ দিয়ে খেয়াল করো। আলোক অনুবীক্ষণ যন্ত্রের সংজ্ঞা বলছি, একদম বইয়ের লাইন বলবো। যে অনুবীক্ষণ যন্ত্রে যে সকল অনুবীক্ষণ যন্ত্রে আলোর সাহায্যে ক্ষুদ্র বস্তুগুলোকে দেখার ব্যবস্থা রয়েছে তাকে বলা হয় আলোক অনুবীক্ষণ যন্ত্র। তাকে বলা হচ্ছে আলোক অনুবীক্ষণ যন্ত্র। যে অনুবীক্ষণ যন্ত্রে আলোর সাহায্যে বা আলো ব্যবহার করে ক্ষুদ্র বস্তুগুলোকে দেখার ব্যবস্থা রয়েছে তাদেরকে বলা হয় আলোক অনুবীক্ষণ যন্ত্র। যে সকল অনুবীক্ষণ যন্ত্রে আলোর সাহায্যে বা আলোকে ব্যবহার করে ক্ষুদ্র বস্তুগুলোকে দেখার ব্যবস্থা রয়েছে তাদেরকে বলা হচ্ছে আলোক অনুবীক্ষণ যন্ত্র। যে অনুবীক্ষণ যন্ত্রে আলোর সাহায্যে বা আলোকে ব্যবহার করে ক্ষুদ্র বস্তুগুলোকে দেখার ব্যবস্থা রয়েছে তাদেরকে বলা হচ্ছে আলোক অনুবীক্ষণ যন্ত্র। আলোক অনুবীক্ষণ যন্ত্র বা লাইট মাইক্রোস্কোপ। আলোক অনুবীক্ষণ যন্ত্র বা লাইট মাইক্রোস্কোপ। আলোক অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে? যে অনুবীক্ষণ যন্ত্রে আলোর সাহায্যে বা আলোকে ব্যবহার করে ক্ষুদ্র বস্তুগুলোকে দেখার ব্যবস্থা রয়েছে তাদেরকে বলা হয় আলোক অনুবীক্ষণ যন্ত্র বা লাইট মাইক্রোস্কোপ। এবার ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র কাকে বলে? একইভাবে বলবো, যে সকল অনুবীক্ষণ যন্ত্রে আলোর বদলে ইলেকট্রন ব্যবহার করে ক্ষুদ্র বস্তু দেখার ব্যবস্থা রয়েছে, যে সকল আরেকবার বলছি, মনোযোগ দিয়ে খেয়াল করো, যে সকল অনুবীক্ষণ যন্ত্রে আলোর বদলে ইলেকট্রন ব্যবহার করে ক্ষুদ্র বস্তু দেখার ব্যবস্থা রয়েছে সেই অনুবীক্ষণ যন্ত্রকে বলা হয় ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র বা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র বা ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র বা ইলেকট্রন মাইক্রোস্কোপ। আবার বলছি, যে অনুবীক্ষণ যন্ত্রে আলোর বদলে ইলেকট্রন ব্যবহার করে ক্ষুদ্র বস্তু দেখার ব্যবস্থা রয়েছে সেই অনুবীক্ষণ যন্ত্রকে বলা হচ্ছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র বা ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের সংজ্ঞা বলছি, যে অনুবীক্ষণ যন্ত্রে আলোর বদলে ইলেকট্রন ব্যবহার করে অতি ক্ষুদ্র বস্তুকে দেখার ব্যবস্থা রয়েছে তাকে ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র বলে। তোমরা যারা লাইভে আমার সাথে জয়েন করেছো তোমরা আমাকে কমেন্টস করে জানিয়ে দাও তোমাদের আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করলাম সবগুলো ক্লিয়ার হয়েছে কিনা। আমাদের আলহামদুলিল্লাহ দ্বিতীয় অধ্যায়টা শেষ হয়ে গেল। তাছাড়া দ্বিতীয় অধ্যায়ে তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও আমাকে জানাতে পারো তোমরা। আমাদের দ্বিতীয় অধ্যায় আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেল। তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে জানাতে পারো, বা তোমাদের যদি আজকের ক্লাস থেকে কোনো প্রশ্ন থাকে সেটাও জানাতে পারো। যদি কারো কোনো সমস্যা না থাকে ক্লাস থেকে বিদায় নিব, আর কারো কোনো সমস্যা থাকে সেটা নিয়ে বলবো ইনশাআল্লাহ। তাহলে পরীক্ষার ফাইনাল নোটিশটা আমি দিয়ে দেই। পরীক্ষার ফাইনাল নোটিশ হচ্ছে বৃহস্পতিবার 12টা থেকে 12:40 এমসিকিউ উইদাউট অপশনস, আর 12:40 থেকে 12:40 থেকে 1টা পর্যন্ত হবে এমসিকিউ উইথ অপশনস গুগল ফর্মের মাধ্যমে। সূরা ইয়াকাতে বলছে অনুবীক্ষণ যন্ত্রের সংজ্ঞাটা কি এক্সামে আসবে কিনা, আসতে পারে। সাধারণ যেহেতু এগুলো প্র্যাকটিক্যালের বিষয় অত ডিটেলস কিছুই আসবে না, তবে সংজ্ঞাগুলো আসতে পারে। তাই সংজ্ঞাগুলো আমি লিখে দিলাম বা বলে দিলাম, তোমরা লিখে রাখো, প্রিপারেশন তো আর কম নেওয়া যাবে না। এজন্য পরীক্ষার ফাইনাল নোটিশটা হচ্ছে বৃহস্পতিবার 12টায় এক্সাম হবে। এমসিকিউ উইদাউট অপশনস 12টা থেকে 12:40, আর এমসিকিউ উইথ অপশনস এর ক্লাসগুলো হবে এমসিকিউ উইথ অপশনস এর পরীক্ষা হবে 12:40 থেকে 1টা। তো যারা লাইভে আছো তোমাদের আমি কারো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, তাহলে আমি বিদায় নিব। পরীক্ষার নোটিশ গ্রুপে আমি লিখিতভাবে আবার দিব ইনশাআল্লাহ। তো তোমরা দ্বিতীয় অধ্যায়টা ভালো করে পড়তে থাকো। তোমরা সবাই জানো যে দ্বিতীয় অধ্যায়টা অনেক বড়। যদি স্যাররা 25 নম্বরে নৈবিত্তিক সেট করে তোমাদের 1 আর 2 অধ্যায় থেকে, তাহলে দ্বিতীয় অধ্যায় থেকেই দেখবা 15 থেকে 18টা নৈবিত্তিক দ্বিতীয় অধ্যায় থেকে দিয়ে দিবে তারা। প্রথম অধ্যায় থেকে নৈবিত্তিক খুবই কম থাকবে। শুধুমাত্র দ্বিতীয় অধ্যায়ের পরীক্ষা হবে বৃহস্পতিবার, শুধু দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়ের আর কোনো পরীক্ষা হবে না। প্রথম অধ্যায়ের পরীক্ষা একবার নিয়ে ফেলেছি। তো সবাইকে আমি বলছি দ্বিতীয় অধ্যায়টা ভালো করে প্রিপারেশন নাও। রুবাইদা আফজাও বলছে সেকেন্ড চ্যাপ্টারের ফার্স্টের ক্লাসগুলো পাই নাই। কোন ক্লাস পেয়েছো কোন ক্লাস পাই নাই সেটা হচ্ছে বলার প্রয়োজন নাই। আমি তোমাকে বলেছি পুরো চ্যাপ্টার রিডিং দিয়ে কোনো সমস্যা থাকলে সেটা আমাকে জানাতে। কে কি পেয়েছো কে কি পাও নাই সেটা দিয়ে তো হচ্ছে আমাদের দরকার নাই। আমি বলেছি তুমি পড়ো সবগুলো, পরে কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে বলো। তাহলে আর কারো কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না, তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো। সবাইকে সুন্দরভাবে পড়ে পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা যারা সালাম দিয়েছিলা সবাইকে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।